উম, ধরুন আপনার ল্যাপটপটা ম্যাক। এখন কেউ যদি তাতে উইন্ডোজের সফটওয়্যার চালানোর চেষ্টা করে আর ল্যাপটপটা কাজ না করে, তখন কি বলা উচিত যে ল্যাপটপটা নষ্ট? হুম, একদমই না। সেটা তো সফটওয়্যারের সমস্যা। ঠিক। কিন্তু দশকের পর দশক ধরে আমরা অটিস্টিক মস্তিষ্কের সাথে ঠিক এই কাজটাই করে আসছি। মানে আমরা একটা ভিন্ন অপারেটিং সিস্টেমকে আমাদের চেনা ছকে ফেলার চেষ্টা করেছি, আর সেটা কাজ না করলেই তাকে ত্রুটিপূর্ণ বা অসুস্থ তকমা দিয়েছি। হুম, এটা খুব সাধারণ একটা প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে। আজকের এই বিশেষ গভীর আলোচনায় আমরা এমন একটি বইয়ের ভেতরে প্রবেশ করতে যাচ্ছি যা এই পুরো ধারণাকেই চ্যালেঞ্জ করে। দেবেন্দর সিং সিব্বাল এবং গোবিন্দ পাঠকের লেখা অটিজম রিইম্যাজিন্ড। এই বইটি অটিজমকে কোনো রোগ হিসেবে দেখে না, বরং একে মানুষের মস্তিষ্কের একটি স্বাভাবিক বৈচিত্র্য বা নিউরোডাইভার্সিটি হিসেবে তুলে ধরে। চলুন বিষয়টি একটু খুলে বলি। হ্যাঁ, নিশ্চয়ই। এই আলোচনা শুধু চিকিৎসা বিজ্ঞানের কিছু জটিল শব্দের মধ্যে আটকে থাকবে না। আমরা দেখব কিভাবে একটা শিশুর পরিবার, তার স্কুল, সমাজ আর পুরো ইকোসিস্টেম এই বৈচিত্র্যের সাথে খাপ খাইয়ে নিতে পারে। এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয় হল বইটি আমাদের সম্পূর্ণ ভিন্ন একটি লেন্স বা চশমা দিয়ে অটিজমকে দেখতে শেখায়। এতদিন আমরা অটিজমকে দেখেছি ওই ত্রুটিকেন্দ্রিক বা ডেফিসিট বেসড দৃষ্টিকোণ থেকে। মানে বাচ্চা কি কি পারছে না সেদিকেই শুধু নজর দেয়া হতো, তাই তো? একদম ঠিক। একটা বাচ্চা চোখে চোখ রাখছে না বা কথা বলছে না, আমাদের পুরো মনোযোগ শুধু সেদিকেই ছিল। কিন্তু এই বইয়ের মূল মন্ত্র হল শক্তিকেন্দ্রিক বা স্ট্রেংথ বেসড দর্শনে বিশ্বাস করা। একজন অটিস্টিক মানুষের জগৎকে প্রসেস করার ধরন হয়তো আলাদা, কিন্তু তার প্যাটার্ন চেনার ক্ষমতা বা নির্দিষ্ট বিষয়ে গভীর ফোকাস করার ক্ষমতা হয়তো সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। ও আচ্ছা, তার মানে এগুলো আসলে কোনো ত্রুটি নয়? না, একেবারেই না। এগুলো হলো শক্তি। আর যখন এই শক্তির উপর ভিত্তি করে আমরা এগোতে শুরু করি, তখন পুরো চিত্রটাই বদলে যায়। দারুণ একটা পয়েন্ট। কিন্তু এই নতুন দৃষ্টিভঙ্গির গভীরে যাওয়ার আগে বিষয়টা আসলে কিভাবে শুরু হয় সেটা বোঝা দরকার। বইটিতে খুব চমৎকারভাবে বলা হয়েছে যে অটিজমের যাত্রা কোনো ডাক্তারের দেওয়া ক্লিনিক্যাল রিপোর্ট দিয়ে শুরু হয় না। হ্যাঁ, এর শুরুটা হয় বাড়ির ড্রয়িং রুমে, খুব নীরবে। ঠিক বলেছেন। হয়তো শিশুটি সমবয়সী অন্য বাচ্চাদের মতো খেলছে না বা ডাকলে সাড়া দিচ্ছে না। পরিবারের মনের ভেতরে যে একটা চাপা অস্বস্তি তৈরি হয়, বইয়ের প্রথম অধ্যায়গুলো সেই মুহূর্তের মানসিক অবস্থাকে ভীষণ সম্মান জানায়। কিন্তু আমরা যদি একটু বৈজ্ঞানিক দিক থেকে বুঝতে চাই, তাহলে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এএসডি আসলে কিভাবে কাজ করে, মস্তিষ্কের ভেতরে ঠিক কি ঘটে? হুম, বিষয়টা বুঝতে হলে আমাদের মস্তিষ্কের কানেক্টিভিটি বা স্নায়ু সংযোগের দিকে তাকাতে হবে। যমজ শিশুদের উপর করা গবেষণায় দেখা গেছে যে অটিজমের ক্ষেত্রে প্রায় ৮০% বংশগত বা জেনেটিক। ৮০%? তার মানে তো অনেকটাই জিনের উপর নির্ভরশীল। হ্যাঁ, কিন্তু এখানেই একটা বড় ভুল ধারণা আছে। অনেকে ভাবেন কোনো একটা নির্দিষ্ট অটিজম জিন আছে, যাকে সারিয়ে ফেললেই সব ঠিক হয়ে যাবে। বাস্তবে শত শত জেনেটিক ভ্যারিয়েন্ট একসাথে কাজ করে। আচ্ছা, মানে কোনো একটা সিঙ্গেল সুইচের মতো ব্যাপার নয় এটা। একদমই না। বিজ্ঞানীরা ব্রেইন ইমেজিং করে দেখেছেন যে অটিস্টিক ব্যক্তিদের মস্তিষ্কে লং রেঞ্জ মানে দূরবর্তী এবং শর্ট রেঞ্জ বা নিকটবর্তী স্নায়ু সংযোগের ধরন সাধারণ মানুষের চেয়ে একেবারেই আলাদা। হুম। এই শর্ট রেঞ্জ আর লং রেঞ্জ কানেক্টিভিটির পার্থক্যটা আসলে দৈনন্দিন জীবনে কেমন প্রভাব ফেলে? মানে একটা বাচ্চার ক্ষেত্রে এর অর্থ কী দাঁড়ায়? খুব সুন্দর প্রশ্ন। শর্ট রেঞ্জ ওভার কানেক্টিভিটির মানে হল মস্তিষ্কের নির্দিষ্ট একটি অংশে স্নায়ুগুলো নিজেদের মধ্যে প্রচণ্ড দ্রুত এবং গভীরভাবে তথ্য আদান প্রদান করে। হুম। এর ফলে একটা অটিস্টিক বাচ্চা হয়তো খেলনাগাড়ির চাকা ঘোরানোর মতো একটা নির্দিষ্ট কাজের দিকে ঘন্টার পর ঘন্টা তীব্রভাবে ফোকাস করতে পারে, যাকে আমরা হাইপার ফোকাস বলি। ও আচ্ছা। আর লং রেঞ্জের ক্ষেত্রে? অন্যদিকে লং রেঞ্জ আন্ডার কানেক্টিভিটির কারণে মস্তিষ্কের ভিন্ন ভিন্ন অংশের মধ্যে যোগাযোগ ধীর হয়। ফলে একই সাথে অনেকগুলো কাজ প্রসেস করা কঠিন হয়ে পড়ে। ধরুন বাচ্চাটা খেলনার চাকার দিকে তাকিয়ে আছে, যা তার শর্ট রেঞ্জ কানেক্টিভিটিকে ব্যস্ত রেখেছে। ঠিক সেই মুহূর্তে ঘরের অন্য পাশ থেকে তার মা তাকে নাম ধরে ডাকলেন। হুম। সাধারণ মস্তিষ্ক হয়তো একই সাথে দৃশ্য আর শব্দ দুটোই প্রসেস করে নিত। ঠিক, কিন্তু অটিস্টিক মস্তিষ্কের লং রেঞ্জ কানেক্টিভিটি দুর্বল হওয়ায় মায়ের ডাকটা প্রসেস করতে তার সময় লাগে।
এর পাশাপাশি আসে সেন্সরি বা সংবেদনশীলতার পার্থক্য। গবেষণায় দেখা যায় যে ৯০%-এরও বেশি অটিস্টিক ব্যক্তির মধ্যে হাইপারসেন্সিটিভিটি বা অতিরিক্ত সংবেদনশীলতা অথবা হাইপোসেন্সিটিভিটি রয়েছে। তার মানে ওই ম্যাক আর উইন্ডোজের উপমাটা এখানে একদম মিলে যায়। আপনি যেমন বললেন, ম্যাক কম্পিউটারে যদি জোর করে উইন্ডোজের কোনো প্রোগ্রাম চালানোর চেষ্টা করা হয় আর সেটা ক্র্যাশ করে, তবে আমরা তো ম্যাককে ভাঙা বলি না। একদমই না, আমরা বলি সফটওয়্যারটা ভুল। ঠিক। অটিস্টিক মস্তিষ্ক ঠিক সেরকম একটি ভিন্ন অপারেটিং সিস্টেম। তাদের শেখার পদ্ধতি আলাদা, তাদের পরিবেশ আলাদা হওয়া প্রয়োজন। তাদের ওপর নিউরোটিপিক্যাল বা সাধারণ মানুষের শেখার পদ্ধতি চাপিয়ে দিলে সেটা তো কাজ করবেই না। নিখুঁত একটি বিশ্লেষণ। ম্যাক এবং উইন্ডোজ যেমন আলাদা লজিকে কাজ করে, অটিস্টিক মস্তিষ্কও ঠিক তেমনি আলাদাভাবে তথ্য গ্রহণ করে। আর ঠিক এই কারণেই বলা হয় এটি একটি স্পেকট্রাম। মানে সবাই একরকম হয় না, তাই তো? একদম। স্পেকট্রামের কোনো দুজন মানুষ কখনো হুবহু একরকম হয় না। একজনের হয়তো সাধারণ টিউবলাইটের আলোতেও চোখের ভেতর সূচ ফোটার মতো ব্যথা হয়, অন্যজনের হয়তো নির্দিষ্ট কোনো কাপড়ের টেক্সচার বা স্পর্শের প্রতি প্রচণ্ড আকর্ষণ থাকে। সবার সংবেদনশীলতার স্তর আলাদা। বুঝতে পারছি। কিন্তু এই আলাদা অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা এক জিনিস, আর সঠিক সময়ে তাকে চিহ্নিত করতে পারাটা সম্পূর্ণ ভিন্ন একটি চ্যালেঞ্জ। বইয়ের ডেটা দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। হ্যাঁ, ডেটাগুলো বেশ চিন্তায় ফেলার মতো। উন্নত দেশগুলোতে যেখানে অটিজম নির্ণয়ের গড় বয়স হল ৪ থেকে ৫ বছর, সেখানে ভারতে বা আমাদের এই অঞ্চলে এই বয়সটা গিয়ে দাঁড়ায় ৭ থেকে ১০ বছরে। জীবনের এতগুলো গুরুত্বপূর্ণ বছর শুধু রোগ নির্ণয় করতেই পার হয়ে যাচ্ছে। এত বড় ব্যবধানের কারণ কি? এটা কি শুধু পরিকাঠামোর অভাব? পরিকাঠামোর অভাব অবশ্যই একটা বড় কারণ। গ্রামীণ বা আধা শহর অঞ্চলগুলোতে শিশুরোগ বিশেষজ্ঞর ব্যাপক অভাব রয়েছে। তবে এর চেয়েও বড় বাধা হল সামাজিক স্টিগমা বা কলঙ্ক এবং আমাদের সাংস্কৃতিক কিছু ভুল ধারণা। মানে ওই যে কথায় বলে, ওর বাবাও তো দেরিতে কথা বলেছিল, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছেন। এই দেরিতে কথা বলাটাকে বংশগত বলে চালিয়ে দেওয়া হয়। এই ঠিক হয়ে যাবে বলে অপেক্ষা করার ফলে একটা বাচ্চার মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বা নতুন জিনিস শেখার সবচেয়ে মূল্যবান সময়টা, অর্থাৎ শুরুর কয়েকটা বছর হারিয়ে যায়। এটা তো সাংঘাতিক একটা ক্ষতি। অথচ ১৮ থেকে ২৪ মাস বয়সের মধ্যেই এমচ্যাট আর বা এফ এর মতো খুব সাধারণ কিছু চেকলিস্ট আছে। এগুলো শুধু বাচ্চা কথা বলছে কিনা তা দেখে না, বরং বাচ্চাটা আঙুল দিয়ে কিছু দেখাচ্ছে কিনা বা চোখের দৃষ্টি অনুসরণ করছে কিনা এমন সূক্ষ্ম আচরণগুলো ট্র্যাক করে। ও আচ্ছা, মানে শুধু কথার উপর নির্ভরশীল নয়। একদম। এরপর অ্যাডস 2 এর মতো ডায়াগনস্টিক টুল ব্যবহার করে খুব সহজে অটিজম চিহ্নিত করা সম্ভব। কিন্তু একটা ব্যাপার ভেবে দেখুন, এই যে দেরিটা হচ্ছে, এর পেছনে শুধু কি সামাজিক সচেতনতার অভাবই দায়ী, নাকি ডায়াগনোসিস হওয়ার পর পরিবারের ভেতরে যে প্রচণ্ড মানসিক ট্রমা বা ঝড় শুরু হয়, অবচেতনভাবে সেই সত্যটাকে এড়িয়ে যাওয়ার প্রবণতাও কাজ করে? এখানেই মনস্তত্ত্বের সবচেয়ে কঠিন দিকটি চলে আসে। বইটিতে পরিবারের এই আবেগের একটি নির্দিষ্ট সাইকেল বা চক্রের কথা বিস্তারিত বলা হয়েছে। ওই গ্রিফ সাইকেলের কথা বলছেন তো? হ্যাঁ, একটা ক্লিনিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার পর প্রথমে আসে আকস্মিক ধাক্কা, এরপর আসে অস্বীকার বা ডিনায়াল, মানে বাবা মায়েরা ভাবেন না ডাক্তার নিশ্চয়ই ভুল বলছে। এটা মেনে নেওয়াটা সত্যিই খুব কঠিন। তারপর আসে শোক এবং এরপর অপরাধবোধ। ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে এই অপরাধবোধের বিষয়টা খুব ভয়াবহ। অনেক সময় মায়েরা এই অপরাধবোধ নিজেদের ঘাড়ে নেন। হ্যাঁ, আমি শুনেছি মায়েরা ভাবতে শুরু করেন গর্ভাবস্থায় হয়তো তাদের খাদ্যাভ্যাস বা কোনো কাজের জন্য বাচ্চার এই অবস্থা হয়েছে। ঠিক, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, কিন্তু যারা দ্রুত এসব পর্যায়ে পেরিয়ে মেনে নেওয়া বা অ্যাকসেপ্টেন্সের পর্যায়ে পৌঁছান, তাদের সন্তানদের ক্ষেত্রে ইন্টারভেনশনের ফলাফল সবচেয়ে ভালো হয়, কারণ তখন পরিবার শোক পালন করার বদলে করণীয় খুঁজতে শুরু করে। আর যখন পরিবার বাস্তবতা মেনে নিয়ে সাহায্যের খোঁজ করে, তখন পরবর্তী ধাপ হল থেরাপি। কিন্তু নিউরোডাইভার্সিটি বা স্নায়বিক বৈচিত্র্যের দৃষ্টিকোণকে আমাদের পরিষ্কার জানিয়ে দেয় যে থেরাপির লক্ষ্য কাউকে সারিয়ে তোলা বা জোর করে স্বাভাবিক করা নয়। আমরা ম্যাকে সারিয়ে উইন্ডোজ বানাতে চাই না। একদম তাই। বইটিতে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস বা এবিএ এবং ইএসডিএম এর মতো প্রমাণভিত্তিক থেরাপির কথা বলা হয়েছে। এগুলো মূলত ইতিবাচক রিইনফোর্সমেন্টের মাধ্যমে কাজ করে। মানে ওই পজিটিভ অ্যাপ্রোচটা রাখা হয় আর কি। হ্যাঁ,
এর পাশাপাশি রয়েছে অকুপেশনাল থেরাপি বা ওটি এবং একটি বিশেষ শব্দ সেন্সরি ডায়েট। সেন্সরি ডায়েট শুনলে তো মনে হতে পারে এটা বুঝি কোনো খাবারের তালিকা। হাহা, না না, আসলে এটি হলো সারাদিনে পরিকল্পিতভাবে কিছু শারীরিক কাজ বা সংবেদনশীল অভিজ্ঞতার রুটিন। ধরুন একটা বাচ্চার যদি হাইপার অ্যাক্টিভিটি থাকে, তবে তাকে সারাদিনে কিছুক্ষণ লাফানো বা ভারী কিছু ঠেলার মতো কাজ দিলে তার স্নায়ুতন্ত্র শান্ত থাকে। ও আচ্ছা, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিয়ে ব্রেনকে ব্যালেন্স করা। ঠিক তাই। এতে করে তার মেল্টডাউন বা প্রচণ্ড মানসিক চাপের বহিঃপ্রকাশ অনেকটাই কমে যায়। এছাড়াও বইটিতে মিউজিক থেরাপি, আর্ট থেরাপি এবং অ্যানিমাল অ্যাসিস্টেড থেরাপির মতো বিকল্প থেরাপির সম্ভাবনার কথাও বলা হয়েছে। বইয়ে উল্লিখিত অগমেন্টেটিভ অ্যান্ড অল্টারনেটিভ কমিউনিকেশন বা সংক্ষেপে এএসি নিয়ে আমার একটা বড় জিজ্ঞাসা আছে। বলুন। এএসি বলতে তো সেই ছবি বা হাইটেক আইপ্যাডের মতো ডিভাইসগুলোর কথা বলা হয়, যা দিয়ে কথা না বলা একটা শিশু মনের ভাব প্রকাশ করতে পারে। কিন্তু একটা ব্যাপার ভাবুন, কথা না বলা একটা বাচ্চার হাতে যদি আইপ্যাড বা এএসি ডিভাইস ধরিয়ে দেওয়া হয়, সে তো নিজে থেকে কথা বলার চেষ্টাই ছেড়ে দেবে। এটা তো স্পিচ ডেভেলপমেন্টের একটা বড় বাধা, তাই না? যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব এটা সাধারণ মানুষের মধ্যে থাকা সবচেয়ে বড় একটি ভুল ধারণা। আর বইয়ের সুনির্দিষ্ট গবেষণা ঠিক এই জায়গাটাতে আমাদের চমকে দেয়। আচ্ছা, বিজ্ঞান কি বলছে তাহলে? বিজ্ঞান সম্পূর্ণ উল্টো কথা বলছে। এএসি কখনোই কথা বলার ক্ষমতাকে আটকে দেয় না, বরং এটি শব্দ বা ভাষা বোঝার একটা শক্ত ভিত্তি তৈরি করে দেয়। দাঁড়ান, বিষয়টা কি এরকম যে একটা বাচ্চার যখন কথা বলতে সমস্যা হয়, তখন কিভাবে বলবো বা শব্দটা কিভাবে উচ্চারণ করব, সেই যান্ত্রিক চাপটা তাকে আটকে দেয়। আইপ্যাড বা ডিভাইস কি আসলে ওই চাপটা কমিয়ে দেয়? একদম। ফলে বাচ্চাটা তার পুরো মনোযোগ কি বলতে চাই সেটার উপর দিতে পারে। আর একবার যখন হতাশা কেটে যায়, তখন শব্দগুলো স্বাভাবিকভাবেই আসতে শুরু করে। একদম নিখুঁতভাবে ধরেছেন। একজন অটিস্টিক শিশু যখন নিজের মনের কথা বোঝাতে পারে না, তখন তার মধ্যে প্রচণ্ড ফ্রাস্ট্রেশন বা হতাশা কাজ করে। সেটা তো হওয়াই স্বাভাবিক। যখন সে দেখে যে ডিভাইসের একটি বোতাম চাপলে বা ছবি দেখালে তার চারপাশের মানুষ তার কথা বুঝতে পারছে, তখন যোগাযোগের প্রতি তার একটা পজিটিভ মনোভাব তৈরি হয়। এই সফল যোগাযোগের আনন্দই তাকে পরবর্তীতে নিজের মুখে শব্দ উচ্চারণ করতে আরও উৎসাহিত করে। অর্থাৎ যোগাযোগের মাধ্যমটা কি, তার চেয়ে বড় কথা হলো যোগাযোগ স্থাপন করা। অসাধারণ একটা কনসেপ্ট, কিন্তু খুব চমৎকার একটা থেরাপি সেশনও ব্যর্থ হতে পারে যদি সেই শিশুটি ক্লিনিক থেকে বেরিয়ে এমন একটা পরিবেশে যায় যা তাকে পদে পদে বিভ্রান্ত করে। আর এখানেই চলে আসে স্কুলের প্রসঙ্গ। একজন শিশু তো দিনের বেশিরভাগ সময় স্কুলেই কাটায়। হ্যাঁ, ইকোসিস্টেমের এটা একটা বড় অংশ। বইটিতে স্পষ্ট বলা হয়েছে যে অটিস্টিক শিশুদের আলাদা করে স্পেশাল স্কুলে পাঠানোর চেয়ে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক স্কুল অনেক বেশি কার্যকর। হ্যাঁ, তবে শুধু একটা সাধারণ ক্লাসরুমে অটিস্টিক শিশুকে বসিয়ে দিলেই সেটা ইনক্লুসিভ হয়ে যায় না। মানে পরিবেশটাও বদলাতে হবে, তাই তো? একদম। ভাবুন তো, একটা সাধারণ ক্লাসরুমের পরিবেশ কেমন হয়? মাথার ওপরে টিউবলাইট দপদপ করছে বা হালকা আওয়াজ করছে, বাইরে ঘণ্টা বাজছে, ৩০ জন বাচ্চা একসাথে কথা বলছে। সাধারণ বাচ্চার কাছে এগুলো খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু একজন অটিস্টিক বাচ্চার কাছে এগুলো জেটের ইঞ্জিনের আওয়াজের মতো মনে হতে পারে। এটাকে বলে সেন্সরি ওভারলোড। তাই শ্রেণীকক্ষটিকে অটিজম বান্ধব করে তুলতে হয়। অটিজম বান্ধব ক্লাসরুম বলতে ঠিক কি বোঝায়? এর মানে হলো অডিও ভিজুয়াল কোলাহল কমানো, বোর্ডে ভিজুয়াল সময়সূচি বা রুটিন এঁকে দেওয়া, যাতে শিশুটি আগে থেকেই জানতে পারে এরপর কি হতে যাচ্ছে, কারণ হঠাৎ পরিবর্তন তাদের স্নায়ুতে চাপ ফেলে। আচ্ছা, আর কি কোনো বিশেষ ব্যবস্থা থাকে? হ্যাঁ, এবং সবচেয়ে জরুরি হলো সেন্সরি ব্রেকের ব্যবস্থা রাখা। অর্থাৎ ক্লাস চলাকালীন যখন শিশুর স্নায়ু অতিরিক্ত চাপ অনুভব করবে, তখন তাকে কিছুক্ষণ একটি শান্ত এবং কম আলোযুক্ত জায়গায় বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়া। এছাড়া প্রোলোকুটুগো বা ওটসিমোর মতো অ্যাপস এবং এআই ভিত্তিক পার্সোনালাইজড লার্নিং দারুণ সাহায্য করতে পারে। তবে ভারতের প্রেক্ষাপটে এই প্রযুক্তিগুলোকে অবশ্যই স্থানীয় ভাষায় তৈরি করা প্রয়োজন। এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। এতক্ষণ আমরা শিশু থেরাপি আর স্কুল নিয়ে কথা বললাম, কিন্তু পরিবারের আর একটা অংশ খুব নীরবেই পুরো যাত্রার মধ্যে দিয়ে যায়। তারা হলো ওই শিশুদের ভাইবোন। এটা খুব সেন্সিটিভ একটা জায়গা। এটি অনেকটা এমন যে কোনো নাটকে মূল চরিত্রের দিকে সবার এত মনোযোগ থাকে যে পার্শ্ব চরিত্রগুলো নিজেদের হারিয়ে ফেলে। বইটিতে অটিস্টিক শিশুদের ভাইবোনদের অদৃশ্য দ্বিতীয় রোগী
বা ইনভিজিবল সেকেন্ড পেশেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি একটি অত্যন্ত সংবেদনশীল দিক। পরিবারের একটি বাচ্চার অটিজম থাকলে বাবা মায়ের পুরো সময়, শক্তি এবং অর্থ স্বাভাবিকভাবেই সেই বাচ্চার পেছনে ব্যয় হয়। ফলে অন্য বাচ্চাটি এক ধরনের অবহেলা বা একাকিত্ব বোধ করতে পারে। হ্যাঁ, আর তারা হয়তো মুখ ফুটে কিছু বলেও না। ঠিক। তাই বইটিতে সিবশপসের মতো পিয়ার সাপোর্ট গ্রুপের কথা বলা হয়েছে, যেখানে এই ভাই বোনেরা একে অপরের সাথে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারে। পুরো পরিবারের দৃষ্টিভঙ্গি বদলানো জরুরি। মানে পরিবারের সবাইকে এই বিষয়টা নিয়ে সচেতন হতে হবে। হ্যাঁ, যেমন ধরুন কোনো অটিস্টিক শিশুর যখন হঠাৎ করে মেলডাউন হয়, সে হয়তো চিৎকার করছে বা কাঁদছে, তখন অনেকেই ভাবেন বাচ্চাটা অবাধ্যতা করছে। সাধারণ চোখে সেটাই মনে হয়। কিন্তু এটা কি যদি অবাধ্যতা না ভেবে যোগাযোগের একটি মাধ্যম হিসেবে দেখা যায়, অর্থাৎ সে বোঝাতে চাইছে যে তার চারপাশের পরিবেশটা তার স্নায়ুর জন্য অসহনীয় হয়ে গেছে, এই ছোট্ট দৃষ্টিভঙ্গির পরিবর্তন পুরো বাড়ির পরিবেশকে অনেক বেশি সহানুভূতিশীল করে তুলতে পারে। শৈশব এবং কৈশোর পেরিয়ে একজন অটিস্টিক ব্যক্তি যখন প্রাপ্তবয়স্ক হন, তখন তাকে বৃহত্তর সমাজ এবং কর্মক্ষেত্রে প্রবেশ করতে হয়। আর এখানে এসে দেখা যায় ব্যক্তিগত বা পারিবারিক উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রীয় নীতি এবং অর্থনীতির সরাসরি প্রভাব কতটা গভীর। ঠিক বলেছেন। কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক বড় কোম্পানি এখন বুঝতে পারছে যে নিউরোডাইভার্সিটি আসলে একটি সম্পদ। যেমন SAP কোম্পানির অটিজম অ্যাট ওয়ার্ক প্রোগ্রাম। হ্যাঁ, এটা তো বেশ পরিচিত একটা উদ্যোগ। তারা সফটওয়্যার টেস্টিং বা কোডিংয়ের ক্ষেত্রে অটিস্টিক ব্যক্তিদের প্যাটার্ন রিকগনিশন বা অসামঞ্জস্য খুঁজে বের করার অসাধারণ ক্ষমতাকে কাজে লাগাচ্ছে। এটা কোনো দাতব্য কাজ নয়, এটা চমৎকার ব্যবসায়িক সিদ্ধান্ত। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে সেখানে পৌঁছনোর রাস্তাটা মোটেও সহজ নয়। ভারতের স্বাস্থ্যসেবার বাস্তবতার দিকে তাকালে আমরা দেখি থেরাপির খরচ প্রতি সেশনে ৮০০ থেকে ৩,০০০ রুপি পর্যন্ত হতে পারে। এর প্রায় পুরোটাই পরিবারকে নিজেদের পকেট থেকে দিতে হয়, কারণ ইন্স্যুরেন্স পলিসিগুলোতে ডেভেলপমেন্টাল কন্ডিশন কভার করা হয় না। যদিও রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিজ অ্যাক্ট বা RPWD অ্যাক্ট রয়েছে। এটাই সবচেয়ে বড় হতাশার জায়গা। এটা তো একটা বিশাল অর্থনৈতিক বোঝা। কিন্তু সরকার বা অর্থনীতি তো শুধু আজকের খরচের হিসাব করে না, ভবিষ্যতের রিটার্ন বা আরও আয়ও তো দেখা উচিত। বইটিতে এ বিষয়ে দারুণ একটা ডেটা আছে। হ্যাঁ, ডেটাটা খুব শক্তিশালী। প্রাথমিক ইন্টারভেনশন বা শুরুর দিকের থেরাপিতে যদি আজ ১ রুপি বিনিয়োগ করা হয়, তবে তা ভবিষ্যতে সরকারের ৭ থেকে ১৭ রুপি পর্যন্ত বাঁচিয়ে দেয়। ১৭ রুপি, মানে রিটার্নটা বিশাল। একদম। কারণ মস্তিষ্ক যখন ছোট থাকে তখন তা অনেক বেশি খাপ খাইয়ে নিতে পারে বা নতুন জিনিস শিখতে পারে। সঠিক সময়ে থেরাপি পেলে সেই শিশুটি বড় হয়ে রাষ্ট্রের উপর নির্ভরশীল না হয়ে উল্টো নিজের পায়ে দাঁড়িয়ে অর্থনীতিতে অবদান রাখতে পারে। আর প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে কি বলছে বইটা? ভবিষ্যতের কথা বললে প্রযুক্তি এমন সব দরজা খুলছে যা ভাবলে অবাক হতে হয়। ১৮ মাসের আগেই AI এর মাধ্যমে চোখের গতিবিধি বা আই ট্র্যাকিং দিয়ে অটিজমের লক্ষণ বোঝা সম্ভব হচ্ছে। এমনকি রিয়েল টাইমে ব্যক্তির মানসিক চাপ মাপার জন্য স্মার্ট সেন্সরের ব্যবহার শুরু হচ্ছে, যা সেন্সরি ওভারলোড হওয়ার আগেই কেয়ারগিভারকে সতর্ক করতে পারবে। একদিকে চমৎকার সব প্রযুক্তি সম্ভাবনা, অন্যটিকে ইন্স্যুরেন্স কোম্পানির অসহযোগিতা আর আইনের জটিলতা। এতগুলো আলাদা আলাদা সমস্যাকে একসাথে সমাধানের উপায় কি? এই সব বিচ্ছিন্ন সমস্যাকে এক সুতোয় গাঁথতেই বইটি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটি উপস্থাপন করেছে, হোলিস্টিক অটিজম ফ্রেমওয়ার্ক। এটি একটি ৪ স্তরের মডেল। সবার নিচের ভিত্তি হল পলিসি বা সরকারি আইন। ওই যে RPWD অ্যাক্টের কথা বলছিলাম। ঠিক। তার উপরে স্তর হল প্রসেস বা কাজের নির্দিষ্ট পদ্ধতি। তার উপরে এক্সিকিউশন, অর্থাৎ যারা মাঠে কাজ করবেন, ডাক্তার, শিক্ষক, এবং সবার উপরে হল হিউম্যান ইন্টারফেস। মানে সবকিছু শেষে তো মানুষ। হ্যাঁ, এর সোজা অর্থ হল নিচে যদি সঠিক আইন বা পলিসির ভিত্তি না থাকে, তবে ওপরের সমস্ত পরিকল্পনা ধসে পড়বে। আর এই সব কিছুর একেবারে কেন্দ্রে থাকতে হবে অটিস্টিক মানুষটির নিজস্ব অভিজ্ঞতা। তাদের জন্য তৈরি করা কোনো পলিসি তাদের বাদ দিয়ে হতে পারে না। বইটির একটি শক্তিশালী বার্তা হল নাথিং অ্যাবাউট আস উইদাউট আস, মানে আমাদের ছাড়া আমাদের নিয়ে কোনো সিদ্ধান্ত নয়। আমাদের ছাড়া আমাদের নিয়ে কোনো সিদ্ধান্ত নয়। কি দারুণ এবং গভীর একটি কথা। আজকের এই সম্পূর্ণ আলোচনা থেকে আমরা যদি মূল বিষয়গুলো বা কি টেকঅ্যাওয়েজ সংক্ষেপে তুলে ধরি, তবে ৪টি বিষয় খুব স্পষ্ট। প্রথমত, ত্রুটির দিকে না তাকিয়ে শক্তির দিকে তাকাতে হবে, মানে ডেফিসিট থেকে স্ট্রেংথ। দ্বিতীয়ত, কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নিতে হবে। অ্যাক্ট আর্লি। রাইট, হ্যাঁ। তৃতীয়ত,
সেবাগুলোকে আলাদা না রেখে একটি সমন্বিত ইকোসিস্টেম তৈরি করতে হবে। এবং চতুর্থত, যে কোনো সিদ্ধান্তে অটিস্টিক ব্যক্তিদের নিজেদের অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একদম সঠিক। এই 4টে স্তম্ভের উপর দাঁড়িয়েই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করা সম্ভব। আজ আলোচনা শেষ করার আগে যারা আমাদের এই আলোচনা শুনছেন তাদের জন্য চারপাশের এই পৃথিবীটা নিয়ে একটু অন্যভাবে ভাবার জন্য একটি বিষয়ে রেখে যেতে চাই। অবশ্যই। এতক্ষণ ধরে আলোচনা হলো যে অটিস্টিক মানুষদের জন্য শ্রেণীকক্ষ এবং কর্মক্ষেত্রগুলোকে কিভাবে নতুন করে সাজানো উচিত, যেখানে অহেতুক শব্দ কম থাকবে, কাজের রুটিন স্পষ্ট থাকবে, কোনো বিভ্রান্তি থাকবে না এবং কাজের ফাঁকে ফাঁকে স্নায়ুকে শান্ত করার জন্য মানসিক বিশ্রামের সুযোগ থাকবে। এটা তো সবার জন্যই ভালো হওয়ার কথা। ঠিক এটাই আমার পয়েন্ট। একবার ভাবলে অবাক হতে হয়, যদি চারপাশের পরিবেশকে সত্যিভাবে এভাবে ঢেলে সাজানো হয়, তবে কি সেটা শুধুমাত্র স্নায়বিকভাবে বৈচিত্র্যময় বা নিউরোডাইভার্জেন্ট মানুষদের জন্যই ভালো হবে? একদমই না। নাকি এই ধরনের একটি শান্ত, সুসংগঠিত, স্পষ্ট এবং সহানুভূতিশীল সমাজ ব্যবস্থা দিন শেষে সবার জন্যই, এমনকি নিউরোটাইপিক্যাল মানুষের মানসিক স্বাস্থ্যের জন্যও এক বিশাল ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে? এটা সত্যি আমাদের সবার খুব গভীরভাবে ভাবা উচিত। এই প্রশ্নটি আজ সবার ভাবনার জন্য রয়ে গেল। আজকের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।